শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি এখনই বাস্তবায়িত হচ্ছে না, পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানালেন বাণিজ্যমন্ত্রী। সরকারি অফিসে নিয়মানুবর্তিতা মানার নির্দেশনায় বেড়েছে ছোটাছুটি, ক্যাডারদের মধ্যে এখনো যথাপূর্বং তথাপরং পরিস্থিতি। এবং আদালতে হট্টগোল ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর গ্রেপ্তার, বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর আজ। 1909 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সে সময়ে বিডিআরের কিছু বিপথগামী সদস্য দাবি দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন মেধাবী সেনা কর্মকর্তা শাহাদাত বরণ করেন। বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক বেদনা বিধুর অধ্যায় হয়ে আছে। দীর্ঘ 1.5 দশক পর পিলখানা ট্র্যাজেডির ক্ষতকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করতে 2025 সালে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সকাল 10টার আগেই জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারপর পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। একই সঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিবসটির কর্মসূচি হিসেবে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতি তাদের অবদান স্মরণ করবে। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রাখতে অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ডের বিষয়টিকে চাপা দেয়া হচ্ছে বারবার। এ ঘটনায় কারা নির্দেশদাতা এবং কোন দেশ এর মদতদাতা, এসব জাতির সামনে তুলে ধরার তাগিদ দেন তিনি। পাশাপাশি ঘটনার দায়ে বিনা অপরাধে অসংখ্য বিডিআর সদস্যের মুক্তির দাবিও জানান জামায়াতের এই নেতা। এই ঘটনা যে পরিষ্কারভাবে দেশের অখণ্ডতা এবং বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, আমরা এটা নিয়ে অন্ধকারে থাকতে চাই না। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোন দল, কোন সংস্থা, কোন শক্তি যে ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। পুলিশের নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে নিজ কার্যালয়ে এই ব্যাজ পড়ান সরকার প্রধান। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। আলী হোসেন ফকির আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ব্যক্তিগত পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি দুপুরে পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শকের কাছে পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাজ্জাদ আলী আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি
দায়িত্ব পালন করে যাবেন। 2024 সালের 21শে নভেম্বর শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 21শে নভেম্বর। তার আগেই তিনি অব্যাহতির আবেদন করেছেন। ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। এর নানা দিক যাচাই বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত বিষয় এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে। এর পক্ষে বিপক্ষে কি রয়েছে সবকিছুই পর্যালোচনা করা হবে। বাণিজ্যমন্ত্রী জানান, নতুন করে সব দেশের জন্য যুক্তরাষ্ট্রের 15% শুল্ক ঘোষণার কথা শোনা গেলেও এ বিষয়ে এখনো লিখিত কিছু পায়নি সরকার। বাণিজ্য মন্ত্রণালয় যেসব পণ্য আমদানি করে বাজারে সরবরাহ করছে সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি। কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করলেও বাজারে কোনো ঘাটতি নেই বলেও দাবি তার। জানান, 40 থেকে 50 টাকার লেবু হঠাৎ 120 টাকায় বিক্রি হলেও 3 দিনের মধ্যে আগের দামে ফিরে এসেছে। টিসিবির ট্রাক সেলে বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। চাঁদাবাজি বন্ধে শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সে ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে না। এটা দেখবো, তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করবো। রাষ্ট্রীয় গণমাধ্যমকে জনবান্ধব করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিন দিনভর বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে কিভাবে জনবান্ধব এবং তরুণ প্রজন্মের জন্য কাজে লাগানো যায় সে বিষয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো সাড়া পাই নাই, তবে আমি আশাবাদী যে সমাধান করতে পারবো। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া নির্দেশনার পর সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময়ে উপস্থিতি বেড়েছে। সকাল 9টার মধ্যেই বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী নিজ নিজ দপ্তরে উপস্থিত হচ্ছেন। তবে এর মধ্যে যে কিছু ব্যতিক্রম নেই তাও নয়। সরকারি অফিস নামটা সামনে আসলেই চোখে ভাসে নির্ধারিত সময়ে কর্মকর্তা কর্মচারীদের চেয়ার ফাঁকা। দেরি করে অফিসে এসেও ফাইলের স্তূপে মুখ ডুবিয়ে চা নাস্তা ভক্ষণ আর খোশ গল্পে মেতে থাকা, আবার সময় শেষের অনেক আগেই অফিস থেকে বেরিয়ে যাওয়া প্রায় নিয়মিত ঘটনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ভিন্ন এক রূপ দেখা যাচ্ছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। দায়িত্ব নেওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নিজে সচিবালয়ে পৌঁছে যান সকাল 9টার কিছু পরেই, যে ধারা প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে মন্ত্রী প্রতিমন্ত্রীরাও ছুটছেন নিজ নিজ কার্যালয়ে। তবে তাদের চোখে পড়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সেই আদি অকৃত্রিম ঢিমেতাল। আইন মন্ত্রণালয় ঘোষণা দেয়, নিয়মানুবর্তিতা না মানলে দেয়া হবে শাস্তি। নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগও, আর তাতেই যেন শুরু হয় নরণচরণ।
সকাল 9টায় অফিস, 9টায় ধরতে ছোটাছুটি বেশ লক্ষণীয়। আমি খুবই খুশি যে আমরা একদম টাইমলি আমরা অফিসে ঢুকতে পারছি, সময়ের আগেই আমরা ঢুকছি। 9টার বিষয়টা 9টা আমরা সবসময় 9টায় আসার চেষ্টা করি, তবে এই সার্কুলারের পরে আরো একটু সচেতন হয়েছে লোকজন। অবশ্য নন ক্যাডারদের চেয়ে ক্যাডারদের সময়ানুবর্তিতার এখনো যেন সংস্কৃত প্রবচনের মতো যথা পূর্বং তথা পরং। সবাই ঠিক মতো টাইম মতোই আসছে, যেহেতু উনি অর্ডার দিছে সেহেতু তাদের 1 মিনিট 2 মিনিটও যাতে নাই হয় তাড়াতাড়ি আসে। অবশ্য সার্বিক বিবেচনায় আগের তুলনায় সচিবালয়ে কাজের গতি অনেক বেড়েছে বলেই দৃশ্যমান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। সময়মতো অফিস নইলে ব্যবস্থা, সরকারের এই নির্দেশনা উপেক্ষিত হচ্ছে ময়মনসিংহের বেশ কয়েকটি দপ্তরে। জেলা এলজিইডি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাওয়া যায়নি নির্দিষ্ট সময়ে। সরকারি নির্দেশনা না মানা আর বিলম্বের কারণ জানতে চাইলে উল্টো হম্বিতম্বি করছেন এক কর্মকর্তা। বুধবার সকাল 10টা ময়মনসিংহের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সদর সার্কেলের তত্ত্বাবধায়কের কার্যালয়ে পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। সকাল 10টা ডিবিসি নিউজে সরাসরি দেখানো হয় এমন চিত্র। সংবাদ শেষ হওয়ার সাথে সাথে প্রাক্কলনিক হুমায়ুন কবির ডিবিসি নিউজের টিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ওনার সাথে কথা বলে আমি এখানে কাজ শুরু করেছি। আমি জিজ্ঞেস করি ওনার কাছে অফিস চলাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি গাড়িতে শিশুকে স্কুলে আনা নেওয়ার কাজেও ব্যবহার করা হচ্ছে। এটা কি সামিউল সাহেবের বেবি? এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকেও তার দপ্তরে 10টার আগে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলে তিনি সিটি কর্পোরেশন কর্মশালায় উপস্থিত হয়েছেন বলে জানালেও সেই সময় তিনি সেখানেও উপস্থিত ছিলেন না। সামিউল সাহেব, আপনাকে 20 বার কল দিয়েছি। আপনার 9টায় অফিস, আপনি 10টায় এখন বলছেন সিটি কর্পোরেশনে আছেন। আপনি 9টা থেকে অফিস করছেন না তো? আপনার ওয়ার্কশপে আপনি নাই, আপনি শাহাবুদ্দিন মিলনায়তনে নাই। আমি তো ঘুরেই আসলাম মাত্র। এদিকে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা নির্ধারিত সময় সকাল 9টা থেকে নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন। এর আগে সকাল 8:50 দিকে হাসপাতাল পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক ডাক্তার একরাম হোসেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির চিত্র দেখা গেছে তখন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে নির্দেশনা দেওয়া আছে এবং সবাই সেটাকে সম্মানজনকভাবে চেষ্টা অবশ্যই তারা অফিস আওয়ারে 9টার মধ্যে অফিস শুরু করে দেবে। একই চিত্র রাজশাহীতে। গণপূর্ত অধিদপ্তরে গিয়ে দেখা যায় সকাল 9টার মধ্যে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকায় সবাই সঠিক সময়ে অফিসে আসছেন বলে জানান। প্রধানমন্ত্রী নিজেও তার প্রত্যেকটা কাজে টাইম মেনটেন করতেছে। আমরা যেহেতু তার নির্দেশনায় আমরা চলতেছি, দেশটাকে ওভাবে আগাতে হবে আমাদেরকে আগের থেকে আরো স্ট্রিক্টলি, তাই আমরা আরো জিনিসটাকে আরো স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করতেছি। খুলনায় সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা যথাসময়ে অফিসে আসেন। অফিসগুলো ফিরে এসেছে কর্মচাঞ্চল্যে। কার্যক্রমই চলছে। আমি আমার অফিস থেকে শুরু করে যারা আমার সাথে সংশ্লিষ্ট যত অফিস, সবার মধ্যে আমি কর্মচাঞ্চল্য দেখতে পাচ্ছি। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আলাদা 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ মোহাম্মদ জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি 2 ধারায় 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একটি ধারার সাজার পর আরেকটি ধারার সাজা চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এই মামলায় সম্রাট পলাতক থাকায় সাজা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালের 12ই নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আদালতে হট্টগোল ও ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুরে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করার সময় বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও র্যাব সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে সোমবার জামিন দেয় একটি আদালত। এরই প্রতিবাদে মঙ্গলবার বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক SM শরীয়তুল্লাহ এজলাস ছেড়ে চলে যান।
আদালতে মামলা থাকায় গত বছরে বন্ধ থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এর মধ্যে সরকারিভাবে শিক্ষার্থীদের ৮০% এবং বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ২০% পরীক্ষায় অংশ নিতে পারবে। আগামী বছর থেকে মাসিক টাকা বাড়ানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। দুপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে ৬৮,৭৬৮ জন। এর মধ্যে মেধাবৃত্তি ২১,৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭,২৬১ জন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা ২২,৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট বৃত্তির সংখ্যা ২০৮ জন। শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই কারণে আমরা 80% বৃত্তি আমরা দিয়ে দেব সরকারি ছাত্রছাত্রীদের, 20% আমরা দিয়ে দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনে। এতদিন সমন্বয় ছিল না, তাই মশক নিয়ন্ত্রণে কাজ হয়নি। মশার উপদ্রব বেড়েছে ঢাকার ২ সিটিতে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। দ্রুতই সমস্যার সমাধান হবে আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তবে জনগণের সহযোগিতা ছাড়া মশক নিধন সম্ভব নয়। আর ২ সিটির প্রশাসকরা জানান, মশক নিধন অভিযানে কোনো অনিয়ম সহ্য করা হবে না। শীত শেষ না হতেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ রাজধানীবাসী। গবেষণা বলছে রাজধানীতে মশা বেড়েছে 40%। মার্চে পরিস্থিতি আরও ভয়াবহের আভাস রয়েছে। পরিস্থিতি যখন এমন, তখন ২ সিটি কর্পোরেশন নেমেছে ক্রাশ প্রোগ্রামে। বুধবার সকালে দক্ষিণ সিটির ধলপুর এবং উত্তর সিটির মিরপুরে মশা মারার ঔষধের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় ২ সিটিতে উপস্থিত থেকে ওষুধের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বছরই 2বার করে এগুলো আমদানি যখন করা হয়, তখন বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় 2-3টি যে টেস্ট করা দরকার সেগুলো নিয়মিত করা হচ্ছে এবং এই পদ্ধতিটা যেন চলমান থাকে সে ব্যাপারে আমরা ধরে নিব ওষুধটা ভালো। এরপর যদি কিছু হয়, যত তাড়াতাড়ি সম্ভব তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আর আমাদের কাজকর্ম কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আশা করি আমরা সাকসেসফুল হই। মশা মারার অভিযান নিয়ে কথা বলেন ২ সিটির প্রশাসকরা। আর যেই মশকের আপনি কথা বলেছেন যারা এই কাজগুলো করে থাকে, সেটার জন্য একটা মনিটরিং টিম আছে। বাদটা কিছু পরে আমরা অফিসে গিয়ে ডিপার্টমেন্টাল যে মিটিংগুলো আছে সেই মিটিংগুলোকে আমাকে অবগত করার জন্য আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। শুধু আমরা না, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন এবং উনি সিরিয়াসলি এই ব্যাপারে আমাদের সবাইকে, যে যেখানে আছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে জনগণকে যত দ্রুত সেবাগুলো দেয়া যায় সেটার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। ঢাকার ২ সিটিতে মশক নিধন কার্যক্রমে কারো গাফিলতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। জনস্বার্থে কেরানীগঞ্জের সুভাট্ট খালের বর্জ্য সহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুভাট্ট খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আরও বলেন, সুভাট্ট খাল খনন শেষে জনস্বার্থে দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। সুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সকল সুবিধা নিশ্চিত করা হবে। এজন্য প্রয়োজনে প্রকল্পের মাত্রা বৃদ্ধি করা হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। এই খাল এর উপরে বর্জ্য এমনভাবে জমে আছে, অনেক জায়গায় দখল বেদখল আছে, সেখানে সবাই সহযোগিতা তো লাগবেই। পাশাপাশি আমরা আমাদের জনস্বার্থে, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেখানে আমাদের প্রকল্পের মাত্রা বৃদ্ধি করব এবং সার্বিক কাজগুলো এগিয়ে নিয়ে যাব আমাদের সবার সহযোগিতায়। বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে শোকজ করার পর তাদের ঢাকার বাইরে বদলি সহ নানা অসঙ্গতির প্রতিবাদে খুলনা অফিসে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে ব্যাংক চত্বরে জড়ো হয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রচলিত সুযোগ সুবিধা অন্যায়যথভাবে কমানো হয়েছে।
অকারণে পদোন্নতি বিলম্বিত করা হয়েছে। এছাড়া এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিরেক্টর পদ কমানো হয়েছে। ফলে অভ্যন্তরীণ কর্মকাণ্ডে সুবিধা সৃষ্টি হওয়ার পাশাপাশি যোগ্যতা থাকা সত্ত্বেও পদবঞ্চিত হবার শঙ্কা প্রকাশ করেন অনেকে। তাই কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে খুলনায়ও এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতেও সব কর্মসূচি পালিত হবে বলে জানান প্রতিবাদকারীরা।